হ্যালো, ওয়েলকাম বন্ধুরা। আমার নাম শামীম আক্তার। আজকে আমরা পড়ব ধাতু এবং অধাতুর বাকি অংশটি। তো এর আগের দিন আমরা দেখেছিলাম ধাতুর সক্রিয়তা অনুসারে, ক্রমানুসারে এটা সাজানো আছে। সব থেকে বেশি সক্রিয় ধাতু হলো পটাশিয়াম এবং সব থেকে কম সক্রিয় ধাতু হলো গোল্ড বা সোনা, যেটা সাইন হলো এইউ। সক্রিয়তা বলতে বিক্রিয়া করার প্রবণতা কতটা, মানে সব থেকে বেশি বিক্রিয়া করার প্রবণতা পটাশিয়াম, সব থেকে কম হচ্ছে গোল্ডের। ঠিক আছে, তো এটা পরপর অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ এক্সামে দিয়ে দিবে যে এগুলোর মধ্যে সব থেকে বেশি সক্রিয় ধাতু কোনটি। তখন এগুলো পরপর না মনে রাখলে প্রবলেম আছে। ওকে, তো নেক্সট এটা আমরা দেখেছিলাম। এবার আমরা চলে যাব ডাইরেক্ট এখানে আয়নীয় যৌগের ধর্মাবলী, প্রপার্টিস অফ আয়নিক কম্পাউন্ড। আয়ন, এই কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে যৌগগুলো থেকে আয়ন বেরিয়ে আসবে, সেই জাতীয় যৌগগুলোর আমরা ধর্মগুলো পড়বো এখন। NaCl, এটি একটি আয়নীয় যৌগ। কেন আয়নীয় যৌগ বলা হচ্ছে? কারণ NaCl মানে আমরা সবাই জানি এটা হচ্ছে আমার যেটা খাদ্য লবণ, যেটা খাই আমরা যে লবণটা, তার সংকেত সোডিয়াম ক্লোরাইড। তো আয়নীয় যৌগ কেন বলা হচ্ছে? কারণ NaCl ভেঙে Na প্লাস আর Cl মাইনাস, এই দুটো আয়ন তৈরি করে, মানে এই দুটো আয়নে ভেঙে যায় এই যৌগটা। ঠিক আছে, বাকিগুলো ঠিক তেমন, যেরকম ম্যাগনেসিয়াম ক্লোরাইড Mg2 প্লাস Cl2 মাইনাস, এরকম দুটো যৌগে এই দুটো আয়নে ভেঙে যায় এই যৌগটা। বাকি যৌগগুলো এইভাবে ভাঙে, সেই কারণে আয়নিক কম্পাউন্ড বলা হয় বা আয়নীয় যৌগ। তো এদের প্রকৃতি কেমন হবে? ভৌত প্রকৃতি। আয়নীয় যৌগগুলো কঠিন প্রকৃতির হয় এবং ক্যাটায়ন অ্যানায়নের মধ্যকার শক্তিশালী আকর্ষণ বলের জন্য কিছুটা হলেও দৃঢ় প্রকৃতির। এই যৌগগুলো সাধারণত ভঙ্গুর প্রকৃতির এবং চাপ প্রয়োগে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে ভেঙে যায়। মানে ভৌত প্রকৃতি এক কথায় যেটা আমরা বুঝতে পারলাম সেটা হলো যে এগুলো একটি ভঙ্গুর প্রকৃতির, একটু চাপ দিলে জিনিসগুলো ভেঙে যায়। যেরকম NaCl, এই সাধারণ উদাহরণটা নিয়ে আমরা চলবো, লবণ, খাদ্য লবণ, সেটা হালকা জোরে হাত দিয়ে যদি চাপ দেওয়া যায় তাহলে সেটা ভেঙে যায়, মানে ভঙ্গুর প্রকৃতির হয়। আয়নীয় যৌগগুলোকে, ভৌত প্রকৃতিগুলো এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে ভঙ্গুর প্রকৃতি, সোজা কথা। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অধিক হয়। এর কারণ হলো এদের মধ্যেকার শক্তিশালী অন্তঃ আয়নীয় আকর্ষণ বলকে ভাঙার জন্য যথেষ্ট পরিমাণ শক্তির প্রয়োজন হয়। এখানে কি বলছে না, যে NaCl, এই উদাহরণটা নিয়ে আমরা চলছি যে Na এবং Cl এর মধ্যেকার যে আয়নীয় একটা শক্তি, অন্ত আয়নীয় আকর্ষণ, এই সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন, এই দুটো যুক্ত হয়ে যৌগটা তৈরি হয়েছে, সোডিয়াম ক্লোরাইড লবণটা। তো এদের যে যে আকর্ষণ দ্বারা দুটো আয়ন যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করেছে NaCl কে, সেই আকর্ষণটা অন্ত আয়নীয় আকর্ষণ বলে সেটাকে, সেই আকর্ষণটা খুব শক্তিশালী। তাহলে শক্তিশালী হলে এটাকে যখন আমরা ভাঙতে চাইবো কিভাবে, যে তাপ দিয়ে, হিট দিয়ে। ঠিক আছে, যখন হিট দিচ্ছি তখন এইটাকে ভেঙে যাওয়ার জন্য বেশি হিটের প্রয়োজন হচ্ছে। তাহলে এটাকে গলে যেতে বা ফুটে বাষ্প হয়ে যেতে এটাতে বেশি হিট দিতে হচ্ছে। তাই এর গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কটা বেশি, মানে বেশি হিট দিতে হবে, বেশিক্ষণ ধরে হিট দিচ্ছে, তাপমাত্রা বেশি দিতে হচ্ছে, তাপমাত্রা, তার ফলে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। তাহলে সোজা এক কথা আমরা বুঝতে পারলাম যে ভৌত প্রকৃতি হলো আয়নীয় যৌগগুলোর, এগুলো ভঙ্গুর প্রকৃতির হয়, আর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় কারণ এদের অন্তঃ আয়নীয় যে আকর্ষণ সেটা খুব বেশি। দ্রাব্যতা। তড়িৎযোজী যৌগগুলি সাধারণত জলে দ্রাব্য হয় এবং কেরোসিনে এবং পেট্রোলের মতো দ্রাবকগুলিতে অদ্রাব্য হয়। কেরোসিন, পেট্রোলে অদ্রাব্য, আর তড়িৎযোজী যৌগগুলি সাধারণত জলে দ্রাব্য হয়। ঠিক আছে, তড়িৎযোজী মানে যার তড়িৎ যোজন করা যায়, তড়িৎ বিশ্লেষণ করা যায়। ওকে, তড়িৎ পরিবহন ধর্ম। কোনো দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের জন্য দ্রবণে উপস্থিত আধানগ্রস্ত কণাগুলোর গতিশীল হওয়া প্রয়োজন। একটি আয়নীয় যৌগ জলীয় দ্রবণে আয়ন উপস্থিত থাকে, দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে এই আয়নগুলি বিপরীত আধানগ্রস্ত তড়িৎদ্বারের দিকে ধাবিত হয়। কঠিন অবস্থায় আয়নীয় যৌগগুলো
তড়িৎ পরিবহন করে না, কারণ কঠিন অবস্থায় সুসংহত গঠনের জন্য আয়নগুলি গতিশীল হতে পারে না। কিন্তু গলিত অবস্থায় আয়নীয় যৌগগুলি তড়িৎ পরিবহন করতে পারে। গলিত অবস্থায় বিপরীত আধানগ্রস্ত আয়নগুলির মধ্যেকার স্থির তড়িৎ আকর্ষণ বলকে তাপ শক্তি অতিক্রম করে বলেই এটা সম্ভবপর হয়। এর ফলে আয়নগুলি স্বাধীনভাবে গতিশীল হতে পারে এবং তড়িৎ পরিবহন করে। এটা সোজা কথা, এটা বলছে তড়িৎ পরিবহন করে কিনা, কিভাবে করে। NaCl, এটাকে যখন আমি জলে ডুবিয়ে দেবো, জলে গলে যাবে, গলে Na+Cl- আয়নে ভেঙে গেল, তাই তো। এবার যখন তড়িৎ দেবো তখন এটা বিপরীত, এই যে তড়িৎ বিশ্লেষণ তোমরা পড়েছো নিশ্চয়ই, দুটো দণ্ড থাকবে, অ্যানোড এবং ক্যাথোড। তো এটা পজিটিভ দণ্ড, এটা নেগেটিভ দণ্ড, তাহলে সোডিয়াম প্লাস যেগুলো আয়ন সেগুলো মাইনাসের দিকে ধাবিত হবে, তাই তো। আর প্লাস দণ্ডটার দিকে ক্লোরিন মাইনাসটা ধাবিত হবে। যখন এই চলাচল হবে আয়নগুলোর, তখন তড়িৎ পরিবহন করবে, ঠিক আছে। তার মানে আয়নীয় যৌগগুলো তড়িৎ পরিবহনে সক্ষম যদি জলীয় দ্রবণে ডোবানো হয়, আয়নে ভেঙে যায় তবেই, ঠিক আছে। নেক্সট, ধাতুদের প্রাচুর্যতা, অকারেন্স অফ মেটাল। ধাতু সমূহের প্রধান উৎস হলো ভূপৃষ্ঠ বা ভূত্বক। কেন কেন বলা হচ্ছে এটা? কারণ ধাতুগুলো আমরা বেশিরভাগ আকরিক থেকে আহরণ করি, যেরকম লৌহ আকরিক, অ্যালুমিনিয়ামের আকরিক, বক্সাইট, এগুলো থেকে, মানে মাটির ভিতর থেকে আকরিক উত্তোলন করে সেটাকে পরিশোধন করে ধাতুর নিষ্কাশন করা হয়। সমুদ্রের জলে সোডিয়াম ক্লোরাইড মানে লবণ, সমুদ্রের জল থেকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইত্যাদির মতো বেশ কিছু লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। ভূত্বকে প্রাকৃতিক উপায়ে যে সকল মৌল বা যৌগ সঞ্চিত অবস্থায় থাকে তাদের খনিজ বলে। এই তো খনিজ যে বললাম, ভূত্বকে মানে ভূত্বকেও থাকতে পারে, উপরে ভূপৃষ্ঠে, অথবা ভিতরেও থাকতে পারে, ঠিক আছে। মৌল যৌগ সঞ্চিত অবস্থায় থাকে, মানে বিভিন্ন আকার থাকে। লোহা কি শুধু একদম পিওর লোহাটাকে আমরা পাবো, আয়রনটাকে বিভিন্নভাবে মিক্স হয়ে যৌগ আকারে থাকবে, সেটাকে পিওর করে নিয়ে আমরা মানে পিওর লোহাটাকে নিষ্কাশন করব, ঠিক আছে। কোনো কোনো স্থানে খনিজের মধ্যে উপস্থিত নির্দিষ্ট মৌলটি শতকরা পরিমাণ খুব বেশি হয় এবং খনিজ থেকে ধাতুটি লাভজনকভাবে নিষ্কাশন করা যায়। এই ধরনের খনিজকে আকরিক বলা হয়। আকরিক কাকে বলা হয় তাহলে? মানে কম পয়সায় নিষ্কাশন করা যায় লাভজনকভাবে সেই খনিজ থেকে। মানে একটা খনিজ আছে লোহার, ধরো খুব কম পয়সায় এখান থেকে পরিশোধন করে পিওর লোহাটাকে আমরা বের করতে পারছি লাভজনকভাবে, তাহলে সেই খনিজটাকে আমরা বলবো আকরিক, ঠিক আছে, মানে লাভজনকভাবে। ধাতু নিষ্কাশন, এক্সট্রাকশন অফ ম্যাটেরিয়ালস, যে নিষ্কাশনটার কথা বললাম, ধাতু সক্রিয়তা সারিটি সম্বন্ধে তোমরা সবাই জেনে এসেছো। যে উপরে যে লাইনটা বললাম, উপরে ছিল পটাশিয়াম আর সবার নিচে ছিল গোল্ড বা Au, ঠিক আছে। তো কিছু কিছু ধাতুকে আবার যৌগ রূপে উপস্থিত থাকতে দেখা যায়। সক্রিয়তার সারির সবচেয়ে নিচের দিকে ধাতুগুলোর সক্রিয়তা সবচেয়ে কম, এদের প্রায় মুক্ত অবস্থায় থাকতে দেখা যায়। মানে উপরে যে পটাশিয়াম ছিল, তাই তো, এর বিক্রিয়া করার প্রবণতা সব থেকে বেশি। আর সবার নিচে ছিল Au বা সোনা, এর বিক্রিয়া করার প্রবণতা সব থেকে কম কিন্তু। ওকে, তাহলে কি হচ্ছে না, পটাশিয়ামের যে আকরিকগুলো পাবো, পটাশিয়াম কি করবে, ফটাফট অন্য জিনিসের সঙ্গে বিক্রিয়া করে যৌগ তৈরি করে ফেলবে, তাই এটাকে নিষ্কাশন করা আমার একটু কঠিন হবে, কারণ ও সবসময় যৌগ অবস্থাতেই থাকবে। কিন্তু লোহাটাকে একটু, এই সরি, সোনাটা বিক্রিয়া কম করে, তাই বিভিন্ন যৌগ রূপে খুব কম অবস্থায় থাকবে, খুব কম মিশে থাকবে, খুব কম রিয়াক্ট করবে অন্যান্য পদার্থের সাথে, যৌগ কম তৈরি করবে, তার ফলে এটাকে আমি সহজে নিষ্কাশন করতে পারবো। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, তাহলে দাম বেশি হয় কেন সোনার? পটাশিয়ামের দামটা বেশি হওয়ার কথা ছিল, কারণ এটা প্রকৃতিতে আছেই পরিমাণে কম, ঠিক আছে, পরিমাণটা কমে আছে সেই কারণে। উদাহরণস্বরূপ গোল্ড, সিলভার, প্লাটিনাম, কপার মুক্ত অবস্থায় পাওয়া যায়। এই যে দেখো, গোল্ড মুক্ত অবস্থায় পাওয়া যায়, মানে রিঅ্যাক্ট করে না, সাধারণ অবস্থাতেই পাওয়া যায়। সালফাইড বা অক্সাইড আকরিক রূপে কপার, সিলভারকে যৌগ রূপেও পাওয়া যায়। সক্রিয়তায় সারির সবচেয়ে উপরের দিকে ধাতুগুলি পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম সক্রিয়তা এত বেশি যে এদের প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রায় পাওয়াই যায় না, ঠিক আছে। ভূত্বকে এদের মূলত অক্সাইড, সালফাইড, কার্বনেট, মানে মাঝের যে সারিগুলো আছে, এই যে এগুলো কি বলেছে, সক্রিয়তা সারির মধ্যবর্তী স্থানে উপস্থিত ধাতুগুলি J10, Fe, লেড, ঠিক আছে, লোহা, এটা লোহা, জিঙ্ক, লেড, এগুলো মাঝারি অবস্থায় অবস্থান করে। এগুলো সাধারণত অক্সাইড, সালফাইড এবং কার্বনেটের আকরিক রূপে পাওয়া যায়। এর আকরিকগুলো, এই যে ধাতুগুলো আছে এদের আকরিকগুলো সাধারণত অক্সাইড, সালফাইড, কার্বনেট রূপে পাওয়া যায়, ঠিক আছে।
তাই সক্রিয়তা অনুসারে ধাতুকে আমরা নিম্নলিখিত তিনটি ভাগে ভাগ করি। সক্রিয়তা অনুসারে তিনটি ভাগে: ক্রম সক্রিয় ধাতু, কম সক্রিয় ধাতু, মাঝারি সক্রিয় ধাতু, অধিক সক্রিয় ধাতু। অধিকের মধ্যে কি পড়ছে? এগুলো, ঠিক আছে। আর সব থেকে কম হচ্ছে এটা, আর মাঝারি এগুলো, ঠিক আছে। AgAu মানে সিলভার আর গোল্ড। আকরিক থেকে বিশুদ্ধ ধাতু নিষ্কাশন করার জন্য ধারাবাহিকভাবে কতগুলি ধাপ সম্পর্কে, এই ধাপগুলো অবশ্যই পড়তে হবে। কিভাবে পড়বো আমরা এটা? আকরিক পেলাম। আকরিক কাকে বলছি? যে খনিজ পদার্থ থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় সেই খনিজটাকে আমরা আকরিক বলছি, প্রফিট থাকবে। ওকে। আকরিকের গাড়িকরণ, আকরিককে গাড়িকরণ মানে গুলে নেওয়া আর কি, করে অধিক সক্রিয় ধাতু, মাঝারি সক্রিয় ধাতু, কম সক্রিয় ধাতু, তিনটে প্রসেস বলা হয়েছে। গলিত আকরিককে তড়িৎ বিশ্লেষণ করা, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে পাবো। তাহলে আবার প্রথমে যাচ্ছে অধিক সক্রিয় ধাতু। অধিক সক্রিয় ধাতুকে আমরা কি উপায়ে নিষ্কাশন করতে পারি আকরিক থেকে? তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ, এই লাইনটা মনে রাখতে হবে আমাকে। তড়িৎ বিশ্লেষণ, অধিক সক্রিয়কে আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিশুদ্ধ করতে পারি। মাঝারি সক্রিয় ধাতু কিভাবে করতে পারি? মাঝারি সক্রিয় ধাতুর মধ্যে আমরা দুটো আকরিক পাই, কার্বনেট এবং সালফাইড আকরিক পাই। এবার কার্বনেট আকরিককে আমরা কি করছি না, ভস্মীকরণ পদ্ধতিতে নিয়ে যাচ্ছি, তারপর ধাতব অক্সাইড পাচ্ছি, তারপর ধাতুতে বিজারণ করে আমরা বিশুদ্ধ ধাতুটা পাচ্ছি। তাহলে কি হলো? মাঝারি সক্রিয় ধাতুর মধ্যে দুটো আকরিক পাচ্ছি আমরা, কার্বনেট আকরিক, সালফাইড আকরিক। এবার কার্বনেটটা প্রথমে পড়ছি। কার্বনেট আকরিক থেকে যদি আমরা বিশুদ্ধ ধাতুটা বের করতে চাই, ঠিক আছে, সেটাকে আমাকে কি করতে হবে? প্রথমে ভস্মীকরণ করতে হবে। তার ভস্মীকরণ করার ফলে ধাতব অক্সাইড পাবো আমি। সেই ধাতব অক্সাইডকে বিজারিত করতে হবে, বিজারণ বিক্রিয়া করাতে হবে, তাহলে বিশুদ্ধ ধাতু। তাহলে দুটো স্টেপ, ভস্মীকরণ এবং ধাতুর বিজারণ। এই দুটো স্টেপে আমি মাঝারি সক্রিয় ধাতুর কার্বনেট আকরিক থেকে বিশুদ্ধ ধাতু নিষ্কাশন করতে পারবো। ভস্মীকরণ, ধাতুর বিজারণ। ওকে, ভস্মীকরণ আর ধাতুর বিজারণ। তাহলে এখানে দুটো প্রসেস কার্বনেট আকরিক বের করা, ভস্মীকরণ এবং ধাতুর বিজারণ। ওকে। তারপর সালফাইডে চলে যাব। সালফাইড আকরিক যদি হয়, সালফাইড আকরিককে প্রথমে তাপ জারণ করতে হবে, তারপর ওখান থেকে ধাতব অক্সাইড আসবে, সেই ধাতব অক্সাইডটাকে ধাতু বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে আবার বিশুদ্ধকরণ করতে হবে। তার মানে আমরা এখান থেকে দুটো জিনিস দেখছি, যে কার্বনেট আকরিক আর সালফাইড আকরিক থেকে, কার্বনেট আকরিক থাকলে ভস্মীকরণ করতে হচ্ছে, তারপর ধাতুর বিজারণ করতে হচ্ছে। আর যদি সালফাইড আকরিক থাকে তাহলে প্রথমে সেটাকে তাপ জারণ করতে হচ্ছে, তারপর বিজারণ করতে হচ্ছে। ঠিক আছে। তাহলে আমি যদি প্রশ্নটা করি, সালফাইড আকরিককে আমরা কিভাবে সালফাইড আকরিক থেকে কিভাবে আমরা ধাতু নিষ্কাশন করব? কিভাবে? প্রথমে তাপ জারণ করতে হবে, তারপর ধাতুর বিজারণ করতে হবে। এই দুটো প্রসেসে হবে, অপশনে এই দুটো থাকবে, তাপ জারণ ও ধাতুর বিজারণ। ঠিক আছে। কার্বনেট যদি হয় তাহলে ভস্মীকরণ, ধাতুর বিজারণ। সালফাইড হলে তাপ জারণ ও ধাতুর বিজারণ। ঠিক আছে। এবার আমরা চলে আসবো কম সক্রিয় ধাতু, যেরকম Au আর Ag, সিলভার এবং গোল্ড। এগুলো কিভাবে করবো? এগুলো সাধারণত সালফাইড আকরিক রূপে আমরা প্রকৃতিতে পেয়ে থাকি। সালফাইড আকরিকটা নিয়ে প্রথমে আমরা তাপ জারণ করব, তারপর ওখান থেকে ডাইরেক্ট বিশুদ্ধ ধাতু পেয়ে যাব। ঠিক আছে। তাপ জারণ প্রক্রিয়ার মাধ্যমে, মানে এরকম যদি বলা হয় যে সিলভার এবং গোল্ড এগুলো প্রকৃতিতে কি আকরিক রূপে পাওয়া যায়? সালফাইড আকরিক রূপে। এটা একটা কোশ্চেন গেল। এবার বলা হচ্ছে কিভাবে ধাতু নিষ্কাশন করা হয় সোনা এবং সিলভারের? তো তাপ জারণ প্রক্রিয়ার মাধ্যমে। এগুলো সবগুলোর ক্ষেত্রে এই ধরনের কোশ্চেনগুলো আসে। কিরকম? আরেকবার কোশ্চেনটা আমি বলে দিই, যে উদাহরণ তুলে নিবে এখান থেকে। ঠিক আছে। যে পটাশিয়ামের আকরিক থেকে বিশুদ্ধ পটাশিয়াম বের করার জন্য কি পদ্ধতি অবলম্বন করা হবে? তখন হবে তড়িৎ বিশ্লেষণ। কারণ এটা অধিক সক্রিয় ধাতু। অধিক সক্রিয় ধাতুর মধ্যে যতগুলো পড়ছে, এই যে এই কটা, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই সব কটা এই পদ্ধতিতে হবে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে, কারণ এটা অধিক সক্রিয়। মাঝারি সক্রিয়ের মধ্যে কে কে পড়ছে? জিঙ্ক, আয়রন, লেড, কপার। ঠিক আছে। তো তাদের মধ্যে তখন ভাগ হবে, যে কার্বনেট আকরিক আর সালফাইড আকরিক। কার্বনেট আকরিক করতে গেলে ভস্মীকরণ, তারপর হচ্ছে ধাতুর বিজারণ। আর সালফাইড আকরিক হলে প্রথমে তাপ জারণ, তারপর ধাতুর বিজারণ। ঠিক আছে। এবার চলে যাবো কম সক্রিয় ধাতু, যেখানে সিলভার এবং গোল্ড আছে। সিলভার গোল্ডকে কিভাবে করতে হয়? সালফাইড আকরিক রূপে সাধারণত পাওয়া যায়। একে তাপ জারণ পদ্ধতির মাধ্যমে আমরা নিষ্কাশন করতে পারি। ওকে।
এবার এনরিচমেন্ট অফ ওরস, আকরিকের সমৃদ্ধিকরণ। ভূত্বক বা খনি থেকে সংগৃহীত আকরিক মাটি, বালি ইত্যাদি মতো অপদ্রব্য দ্বারা কলুষিত থাকে, যাদের খনিজ মল বা গ্যাঙ্গিউ বলে। আকরিক থেকে ধাতু নিষ্কাশন করার জন্য এইসব অশুদ্ধির দূরীকরণ করা প্রয়োজন। খনিজ মল এবং আকরিকের ভৌত রাসায়নিক ধর্মের পার্থক্যের উপর ভিত্তি করে আকরিক থেকে খনিজ মল দূরীকরণের পদ্ধতি নির্বাচন করা হয়। মানে যেসব মিশে থাকে মাটি বালি, একটা আকরিক তুললাম, মাটির ভিতরে কোনো একটা জিনিস বের করলে সেটা মাটি বালি অনেক কিছু লেগে থাকে, সেগুলো পরিষ্কার করার কথা বলা হচ্ছে। ঠিক আছে, বিভিন্ন পদ্ধতি থাকে, সেগুলোর মাধ্যমে করা হয়, এগুলো সাধারণ কথা লেখা যায়। সক্রিয়তা সারির নিচের দিকের ধাতুগুলির নিষ্কাশন। নিচের দিকে ধাতুগুলির সক্রিয়তা ভীষণ কম, মানে প্রায় নিষ্ক্রিয় টাইপের। এই সমস্ত ধাতুর অক্সাইডকে শুধুমাত্র উত্তাপ প্রয়োগে ধাতু বিজারিত হয়, ধাতু বিজারণ পদ্ধতি, নিচের দিকে যারা থাকে। ওকে, যেমন সিনাবার এইচজিএস হলো মার্কারির একটি আকরিক। মার্কারির আকরিক কি, এটা বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে। সিনাবার হলো মার্কারি বা পারদের একটি আকরিক। সিনাবার হলো এইচজিএস বা মার্কারির একটি আকরিক। আবার আমার সঙ্গে পড়ো, সিনাবার হলো মার্কারির একটি আকরিক। একে বায়ুতে উত্তপ্ত করলে এটি প্রশম মার্কিউরিক অক্সাইডে রূপান্তরিত হয়। মার্কারি অক্সাইডকে আরো উত্তপ্ত করলে এটি মার্কারি ধাতুতে বিজারিত হয়। তাহলে 2HgS, ঠিক আছে, এটা ধাতব সালফাইড এস আছে, সেটাকে হিট দিচ্ছি মানে বাতাস থেকে অক্সিজেন পাচ্ছে, অক্সিজেন পেয়ে মার্কারি অক্সাইড উৎপন্ন হচ্ছে। এটাকে আরো তাপ দিচ্ছি, মার্কারি অক্সাইডটাকে, এই জিওটাকে, এই যে দেখো এই জিওটাকে আরো তাপ দিচ্ছি। তাপ দিলে কি হচ্ছে, এইচজি এবং অক্সিজেন আলাদা হয়ে যাচ্ছে। এইচজি আমরা পিওর মার্কারি ধাতুটা পেয়ে যাচ্ছি। তাহলে যেগুলো একটু কম সক্রিয় বা প্রায় নিষ্ক্রিয় টাইপের, ঠিক আছে, সক্রিয়তা সারির যে নিচের দিকে আছে, সিলভার এবং গোল্ড, মার্কারি, আরো অনেক কিছু আছে, তাদেরকে শুধুমাত্র হিট দিলেই তারা পিওর ধাতু রূপে বেরিয়ে আসতে। ঠিক আছে, শুধুমাত্র আমরা হিট প্রয়োগের মাধ্যমে তাদেরকে আলাদা করতে পারি। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এই যে খুব ইম্পর্টেন্ট। এটা মার্কারির একটি আকরিক হলো সিনাবার। ওকে, Cu2S কপার সালফাইড, তাপ দিলাম, কপার অক্সাইড হলো, কপার অক্সাইডকে আরো তাপ দিচ্ছি, তখন কি হচ্ছে, কপার বেরিয়ে আসছে এবং সালফার ডাইঅক্সাইড বেরিয়ে আসছে। ঠিক আছে, শুধুমাত্র এইগুলো এইভাবে পড়তে হবে, এই জিনিসগুলো যে বিক্রিয়া, এইভাবে বিক্রিয়া তুলে দেবে। মার্কারিকে তার আকরিক থেকে কিভাবে আলাদা করা যায়, শুধুমাত্র তাপ প্রয়োগে। ঠিক আছে, মার্কারির একটি আকরিকের নাম হলো নিচের কোনটা, সিনাবার। ঠিক আছে, এরকম সক্রিয়তা সারির মধ্যবর্তী স্থানে উপস্থিত ধাতুগুলোর নিষ্কাশন কিভাবে, আয়রন, জিঙ্ক, লেড, কপার এর মতো সক্রিয় সারির মধ্যবর্তী স্থানে উপস্থিত ধাতুগুলোর সক্রিয়তা মাঝারি পর্যায়ে। প্রকৃতিতে এই সকল ধাতু মূলত সালফাইড কার্বনেট, বললাম একটু আগে যে মাঝামাঝি অবস্থানে যারা অবস্থান করছে তাদের আকরিকগুলো সালফাইড এবং কার্বনেট যৌগরূপে অবস্থান করে। কার্বনেট ও সালফাইড এর তুলনায় অক্সাইড যৌগ থেকে ধাতু নিষ্কাশন করা অপেক্ষাকৃত সহজতর। তাই বিজারণ প্রক্রিয়া সংঘটিত করার পূর্বে ধাতব সালফাইড কার্বনেটগুলোকে অবশ্যই ধাতব অক্সাইডে রূপান্তরিত করতে হয়। পর্যাপ্ত বায়ুতে সালফাইড আকরিককে তীব্রভাবে উত্তপ্ত করে অক্সাইডে রূপান্তরিত করা হয়। এই পদ্ধতিটি তাপ জারণ নামে পরিচিত। তাপ জারণ কি, তাহলে তাপ জারণ আমরা জানলাম যে সালফাইড আকরিককে তীব্র তাপ দিলে সেটা অক্সাইড যৌগে পরিণত হয়, সেটাকে আমরা তাপ জারণ বলছি। প্রচন্ড হিট দিতে হয় সালফাইড আকরিকে। ঠিক আছে, কার্বনেট আকরিককে স্বল্প সীমিত বায়ুতে তীব্রভাবে উত্তপ্ত করলে অক্সাইডে রূপান্তরিত হয়। এই পদ্ধতিটিকে ভস্মীকরণ বলে। তাহলে এখানে আমরা যে পেলাম না, ভস্মীকরণ আর তাপ জারণ, তো ভস্মীকরণ কি হচ্ছে, যে হালকা লাইট হিট দিলে সেটাকে আমরা ভস্মীকরণ বলছি, সেটা কার্বনেট আকরিকের, সেটা তখন ধাতব অক্সাইডে পরিণত হচ্ছে। আর একটু বেশি তাপ দিতে হবে, তাহলে এই সালফাইড আকরিকটা ধাতব অক্সাইডে পরিণত হবে, সেটাকে আমরা বলবো তাপ জারণ। মানে যখন আমরা বেশি হিট দিচ্ছি সালফাইড যৌগের ক্ষেত্রে বেশি হিট লাগছে, সেটাকে আমরা তাপজারণ পদ্ধতি বলছি। তারপরে ধাতব অক্সাইড উৎপন্ন হয়ে যাচ্ছে সালফাইড আকরিক থেকে। আর কার্বনেট আকরিকে হালকা তাপ দিলে সেটাকে আমরা বলছি ভস্মীকরণ, সেই পদ্ধতিটাকে। আর তারপরেও কিন্তু ধাতব অক্সাইডে উৎপন্ন হচ্ছে। তারপর ধাতব অক্সাইড থেকে ধাতু বিজারণের মাধ্যমে আমরা সহজেই ধাতু নিষ্কাশন করে নিতে পারছি। ওকে, এই পদ্ধতিটি ভস্মীকরণ নামে পরিচিত। জিঙ্কের আকরিকের ক্ষেত্রে তাপজারণ এবং ভস্মীকরণ প্রক্রিয়া সংঘটিত বিক্রিয়াগুলি দেখানো হলো। জিঙ্ক সালফাইড, এটা কি সালফাইড যৌগ, তাকে তাপ দিলাম আমি, ঠিক আছে,
তাপ দেওয়ার ফলে সালফাইড যৌগে তাপ দিল, তার মানে এটা কি পদ্ধতি? তাপ জারণ পদ্ধতি। সালফাইডের ক্ষেত্রে একটু তাপটা বেশি দিতে হয়, তাহলে জিঙ্ক অক্সাইড উৎপন্ন হলো, অক্সাইড যৌগ। এইবার এই তো ZnCO3, এটা কার্বনের যৌগ, ঠিক আছে, এটা তাপ জারণ, এই তো লেখাই তো আছে তাপ জারণ, এটা বশীকরণ, মানে এটা সালফাইড যৌগ আর এটা হচ্ছে কার্বনেট যৌগ। তো সালফাইড যৌগকে আমি তাপ জারণ পদ্ধতিতে হালকা তাপ দিলে অক্সাইড হয়ে যাচ্ছে, আর বশীকরণে, সরি, তাপ জারণে বেশি বেশি, আমি ভুল বলছি, বেশি তাপ, ঠিক আছে, আর এখানে কম তাপ, কম তাপ। তাপ জারণে হালকা তাপ, বেশি তাপ দিচ্ছি আমি। সালফাইড যৌগের, সালফাইড যৌগের ক্ষেত্রে বেশি তাপ দিতে হচ্ছে, সেটাকে আমি বলছি তাপ জারণ পদ্ধতি। তারপর অক্সাইড যৌগ উৎপন্ন হচ্ছে, এই যে অক্সাইড যৌগ। কিন্তু ভস্মীকরণ যখন পদ্ধতিটা ইউজ করছি কার্বনেট যৌগের ক্ষেত্রে, তখন একটু কম তাপ দিতে হচ্ছে, তার ফলেও কিন্তু Z10O অক্সাইড যৌগটাই উৎপন্ন হচ্ছে। এইবার Z10O কে আমি কি করব, এরপর কার্বনের মতো উপযুক্ত বিজারক দ্রব্যের সাহায্যে বিজারিত করে সংশ্লিষ্ট ধাতুতে, মানে যে অক্সাইড যৌগটা পেলাম এখান থেকে Z10O পাই অথবা এখান থেকে পাই, তারপর আমাকে একই প্রসেস করতে হবে, বিজারিত করতে হবে। বিজারিত করার জন্য এখানে কার্বনকে ব্যবহার করা হয়েছে। উদাহরণস্বরূপ জিঙ্ক অক্সাইডকে কার্বন সহ উত্তপ্ত করলে এটি বিজারিত হয়ে ধাতব জিঙ্ক উৎপন্ন হয়, Z10 চলে আসলো আর CO চলে আসলো, কার্বন মনোক্সাইড। ওকে, তার মানে আমরা কি প্রসেসটা দেখলাম, যে তাপ জারণ পদ্ধতি, সালফাইড, ভালো করে শোনো ক্লিয়ারলি, সব ভুলে যাও, মেন কথায় আসো। মাঝারি যে সক্রিয় যৌগগুলো আছে আমাদের, এই মাঝারি সক্রিয় ধাতুগুলো পাওয়া যায় যেগুলো, যেরকম জিঙ্ক একটা উদাহরণ, সেই লিস্টটাতে তোমরা পেয়ে যাবে মাঝারি। তারা আমাদের পৃথিবীতে সালফাইড এবং কার্বনেট যৌগরূপে উপস্থিত করে, সালফাইড এবং কার্বনেট যৌগ রূপে উপস্থিত থাকে আকরিকের মধ্যে। এইবার কার্বনেট এবং সালফাইড এই যৌগগুলো থেকে আমরা পিওর ধাতুটাকে নিষ্কাশন করব। কি পদ্ধতিতে? প্রথমে সালফাইড নিচ্ছি, সালফাইড যেহেতু তাকে একটু বেশি তাপ দিতে হচ্ছে, সেই পদ্ধতিটাকে আমরা বলছি তাপ জারণ। সালফাইড যৌগে তাপ জারণ পদ্ধতি ইউজ করছি, বেশি হিট দিচ্ছি, তার ফলে অক্সাইড যৌগ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। সেই অক্সাইড যৌগটাকে আমি বিজারণ করছি, বিজারণ পদ্ধতির দ্বারা পিওর ধাতুটা বেরিয়ে আসছে। এইবার আমি চলে যাচ্ছি কার্বনেট যৌগের ক্ষেত্রে। কার্বনেট যৌগটাকে ভস্মীকরণ পদ্ধতিতে কম তাপ দিতে হবে, ভস্মীকরণ পদ্ধতি ইউজ করছি, কম তাপ দিচ্ছি, সেখান থেকেও অক্সাইড যৌগ বেরিয়ে আসছে। সেই অক্সাইড যৌগটাকে আবার সেম প্রসেসে আমি বিজারিত করে পিওর ধাতুটাকে বের করে আনছি। এই দুটোই জিনিস, ঠিক আছে। তাপ জারণের ক্ষেত্রে বেশি আর ভস্মীকরণের ক্ষেত্রে কম তাপ লাগছে। ওকে, মানে সালফাইড, এটা মেইন জিনিস মনে রাখবে তোমরা, যে কোনটার ক্ষেত্রে কোনটা ইউজ করা হয়। যে সালফাইডের ক্ষেত্রে আমরা তাপ জারণ ইউজ করি আর ভস্মীকরণ ইউজ করি কার্বনেট যৌগের ক্ষেত্রে। সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদির মতো অধিক সক্রিয় ধাতুকে বিজারক দ্রব্যরূপে ব্যবহার করা যায়। অধিক সক্রিয় ধাতু সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলোকে বিজারক দ্রব্যরূপে ব্যবহার করা যায়, কারণ এরা এদের চেয়ে কম সক্রিয়, ঠিক আছে। প্রতিস্থাপিত করতে পারে প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে। MnAl2O3 এসব ঠিক আছে হলো। রিঅ্যাকশনগুলো অবশ্যই দেখে রাখবে, কখন কোথা থেকে কোশ্চেন দিয়ে দেয় ঠিক নাই। প্রতিস্থাপনে এই বিক্রিয়াটি একটি তীব্র তাপ উৎপাদী বিক্রিয়া। উৎপন্ন তাপের পরিমাণ এতটাই বেশি হয় যে উৎপন্ন ধাতুটি গলিত অবস্থায় থাকে। রেল লাইন জোড়া দেওয়ার কাজে বা যন্ত্রের ফাটল জোড়া দেওয়ার কাজে বাস্তবে আয়রন অক্সাইড Fe2O3 এবং অ্যালুমিনিয়ামের চূর্ণ বিক্রিয়াটি ব্যবহার করা হয়। এই বিক্রিয়াটি থার্মিট বিক্রিয়া নামে পরিচিত। বিশাল ইম্পর্টেন্ট, থার্মিট বিক্রিয়া কি? অ্যালুমিনিয়ামের চূর্ণ এবং আয়রনের অক্সাইড Fe2O3 এই বিক্রিয়াটা ইউজ করা হয়। এই বিক্রিয়াটা হচ্ছে রেল লাইন জোড়া দেওয়ার কাজে ব্যবহার করা হয়। এটাকে বলা হয় থার্মিট বিক্রিয়া। থার্মিট বিক্রিয়া মানে আয়রন অক্সাইড প্লাস অ্যালুমিনিয়ামের চূর্ণ, Fe2O3 2Al 2Fe আর Al2O3 প্লাস তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। তার মানে রেল লাইন জোড়া দেওয়ার কাজে আমরা কি ইউজ করছি? থার্মিট বিক্রিয়া। থার্মিট বিক্রিয়াটা আসলে কি? আয়রনের অক্সাইড এবং অ্যালুমিনিয়ামের চূর্ণ নিয়ে বিক্রিয়া, ঠিক আছে। সক্রিয়তা সারির শীর্ষস্থানে ধাতুগুলি নিষ্কাশন, মানে খুব যেগুলো সক্রিয়, পটাশিয়াম, সোডিয়াম, ক্লোরিন, ঠিক আছে। সক্রিয়তা সারির শীর্ষস্থানে
অবস্থিত ধাতুগুলির সক্রিয়তা অধিক হয়। এদের যৌগগুলোকে কার্বন সহ উত্তপ্ত করে ধাতুতে পরিণত করা যায় না। উদাহরণস্বরূপ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতুর অক্সাইডকে কার্বন বিজারণ করে সংশ্লিষ্ট ধাতুতে উৎপন্ন করতে পারে না। এর কারণ হলো অক্সিজেনের প্রতি এই সমস্ত ধাতু আসক্ত কার্বন থেকে অনেক বেশি হয়। তড়িৎ বিজারণ পদ্ধতির দ্বারা এই সমস্ত ধাতু পাওয়া যায়। আমরা আগেই পড়ে নিয়েছি যে সক্রিয় ধাতুগুলি কি পদ্ধতিতে নিষ্কাশন করা হয়? তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ, তাই তো, তড়িৎ বিশ্লেষণ করে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ধাতুগুলি পাওয়া যায়। ধাতুগুলো ক্যাথোডে সঞ্চিত হয়, অ্যানোডে ক্লোরিন গ্যাস মুক্ত হয়। ওকে, তাহলে ধাতুগুলো আমরা কোথায় পাই? এখান থেকে একটা ভালো কোশ্চেন পেয়ে গেলাম। ধাতুগুলো কোথায় জমা হয়? ক্যাথোডে, ঋণাত্মক তড়িৎ দ্বারে। ক্যাথোডে ঋণাত্মক তড়িৎ দ্বারে ধাতুগুলো জমা হয় ক্যাথোডে। ঠিক আছে, এইভাবে ধাতুর বিশোধন, রিফাইনিং অফ মেটালস। উপরে আলোচিত বিভিন্ন ধরনের বিজারণ পদ্ধতিগুলি থেকে প্রাপ্ত ধাতুগুলো খুব একটা বিশুদ্ধ হয় না। মানে এই যে ধাতু নিষ্কাশন করলাম এইসব পদ্ধতির মাধ্যমে আমরা, খুব একটা বিশুদ্ধ হয় না। এদের মধ্যে অশুদ্ধ অপদ্রব্য থাকে। বিশুদ্ধ ধাতু পেতে হলে অপদ্রব্যগুলোকে অবশ্যই দূর করতে হবে। অশুদ্ধ ধাতুর বিশোধনে যে পদ্ধতিটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় সেটি হলো তড়িৎ বিশোধন পদ্ধতি, মানে বিশুদ্ধ করা আর কি, রিফাইন করা। ইলেকট্রোলাইসিস, রিফাইনিং বা তড়িৎ বিশোধন, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আর কি। ঠিক আছে, তো এটা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এটা সেরকম কিছু নেই পড়ার এটা। ওকে, শুধু এটাই মনে রাখবে ধাতুগুলো ক্যাথোডে জমা হয়। ওকে, অ্যানোড কাদা, অপদ্রব্যগুলো নিচে অ্যানোড কাদা হিসেবে জমা হয়। এটাও মনে রাখবে যে অপদ্রব্য থাকে, মানে বিশোধনের পর যে খারাপ জিনিসগুলো থাকে আর কি, অবশিষ্টাংশ, সেগুলো অ্যানোড কাদা নামে পরিচিত, সেগুলো পড়ে থাকে নিচে। ওকে, এই যে বিশুদ্ধ ধাতু ক্যাথোডে সঞ্চিত হয়, এটা বিশাল ইম্পর্টেন্ট জানি। বিশুদ্ধ ধাতুগুলো কোথায়? ক্যাথোডে সঞ্চিত হয়। দ্রাব্য অপদ্রব্যগুলো বা অশুদ্ধিগুলো দ্রবণে চলে আসে, কিন্তু অদ্রাব্য অপদ্রব্যগুলো অ্যানোডের তলদেশে সঞ্চিত হয়। এদিকে অ্যানোড কাদা বলা হয়। একটু আগে বললাম অশুদ্ধিগুলো নিচে অ্যানোড কাদার উপরে জমা হয়। অবক্ষয় বা করোশন, সিলভার নির্মিত জিনিসপত্র বায়ুতে উন্মুক্ত অবস্থায় রাখলে কিছুদিন পর কালো বর্ণ। সিলভার কিন্তু বায়ুতে রেখে দেওয়া যায়, যদি ফাঁকা অবস্থায় সিলভারের জিনিস কালো কালো হয়ে যায়। ঠিক আছে, এর কারণ হলো সিলভার বায়ুতে উপস্থিত সালফারের সাথে বিক্রিয়া করে সিলভার সালফাইডের একটি আস্তরণ তৈরি করে। কপার বায়ুর আর্দ্র কার্বন ডাইঅক্সাইড, কপারকে বাইরে রেখে দিলে মানে তামাকে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে এবং ধীরে ধীরে উজ্জ্বল বাদামি বর্ণ হারায় এবং সবুজ আস্তরণ পড়ে। তামার কোনো বস্তুকে রেখে দিলে সবুজ রঙের একটা আস্তরণ পড়বে, কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে। আর সিলভার সালফারের সঙ্গে বিক্রিয়া করে সিলভার সালফাইড করে, সেটা কালো বর্ণের হয়ে যায় সিলভার। আর কপার হয়ে যায় সবুজ বর্ণের। আয়রনকে দীর্ঘদিন আর্দ্রবায়ুতে মুক্তারের বাদামি বর্ণের আস্তরণ পড়ে, তাকে মরিচা বলে। আয়রন মানে লোহা, লোহাকে বাইরে রেখে দিলে বাতাসের যে উন্মুক্ত অবস্থায় বাইরে আর্দ্রতা মানে জল, H2O, লোহাকে রেখে দিলে বাতাসের যে ভেসে বেড়াচ্ছে জলের কণাগুলো, সেগুলো বিক্রিয়া করে মরচে ফেলে দেয় বাদামি বর্ণে। ঠিক আছে, অবক্ষয় রোধ মানে এই যে মরচে পড়া এইসব, তারপর সিলভারের কালো হয়ে যাওয়া, কপার বা তামার সবুজ হয়ে যাওয়া, এগুলো কিভাবে আটকানো যায়? রং করে তেল মাখিয়ে পিচ্ছিলকারক পদার্থ মাখিয়ে দস্তা লেপনের সাহায্যে, ক্রোমিয়ামের লেপনের সাহায্যে অ্যানোডাইজিং করে এবং ধাতু সংকর তৈরি করে লোহার মরিচা পড়া রোধ করা যায়। দস্তা লেপন হলো এমন একটি পদ্ধতি যার সাহায্যে ইস্পাত এবং আয়রন নির্মিত বস্তুতে মরিচা পড়া রোধ করার জন্য জিঙ্কের পাতলা আস্তরণ ব্যবহার করা হয়। দস্তা লেপন হলো জিঙ্কের পাতলা আস্তরণ ব্যবহার করা হয়। দস্তা লেপন বা গ্যালভানাইজে দস্তা ব্যবহার করা হয়। দ্রব্যাদি থেকে জিঙ্কের আস্তরণটি সরে গেলেও মরিচা পড়া থেকে রক্ষা পায়। ঠিক আছে, মানে গ্যালভানাইজেশন পদ্ধতি ব্যবহার করা হয় মরিচা পড়া রোধ করার জন্য, আর গ্যালভানাইজেশনে জিঙ্ক ইউজ হয়। ওকে, ধাতু সমূহের ধর্মাবলীর উন্নতি সাধন করার একটি ভালো সুবিধাজনক পদ্ধতি হলো সংকর ধাতু তৈরি করা। মানে সংকর ধাতু মানে একের অধিক ধাতুকে একসঙ্গে যোগ করে দেওয়া। ঠিক আছে, এই পদ্ধতির মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত ধর্মাবলী পেয়ে যেতে পারি। উদাহরণস্বরূপ বিভিন্ন সর্বাধিক ধাতুটি হলো আয়রন বা লোহা, বিভিন্ন কাজে ব্যবহার হয় আমাদের, কিন্তু বিশুদ্ধ অবস্থায় এটি কখনো ব্যবহার করা যায় না। এর কারণ হলো বিশুদ্ধ অবস্থায় এটি খুবই নরম প্রকৃতির, মানে বিশুদ্ধ লোহাটা খুব নরম প্রকৃতির, ভঙ্গুর প্রকৃতি হয় এবং উত্তপ্ত অবস্থায় সহজেই প্রসারিত হয়।
কিন্তু এর সাথে সামান্য পরিমাণ কার্বন 0.05% মিশ্রিত করে ধাতু সংকর তৈরি করলে এটি শক্ত দৃঢ় হয়। আয়রনের সাথে ক্রোমিয়াম নিকেল মিশ্রিত করলে যে সংকর ধাতুটি পাওয়া যায় তার নাম হলো ইস্পাত। এই জিনিসটা করছিলাম। ওকে, আয়রন, ক্রোমিয়াম, নিকেল, এই তিনটের মিশ্রণকে আমরা বলি ইস্পাত। ওকে, ইস্পাত, ক্রোমিয়াম, নিকেল আর আয়রন। ক্রোমিয়াম, নিকেল, আয়রন। আয়রন, ক্রোমিয়াম, নিকেল হলো ইস্পাত তৈরির তিনটে অংশ। ইস্পাত একটা সংকর ধাতু, তিনটে জিনিস দিয়ে তৈরি, আয়রন, ক্রোমিয়াম, নিকেল। ঠিক আছে, ইস্পাতে ভীষণ শক্ত এবং এতে মরিচা পড়ে না। ইস্পাতে কিন্তু মরিচা পড়ে না, সেই কারণে ইউজ করা হয়। এটা খুব শক্ত এবং আয়রনের সঙ্গে নিকেল, ক্রোমিয়াম মিশিয়ে ইস্পাত তৈরি করা হয়। অর্থাৎ আয়রনের সাথে অন্যান্য পদার্থ মিশ্রিত করলে আয়রন ধর্মের পরিবর্তন হয়, এতে মরিচা কারণে। অর্থাৎ আয়রনের সাথে অন্যান্য পদার্থ মিশ্রিত করলে আয়রনের ধর্মের পরিবর্তন করা যায়। এগুলো ঠিক আছে, এটা আমরা পড়ো। বিশুদ্ধ গোল্ড, যা 24 ক্যারেট গোল্ড নামে পরিচিত, সেটি ভীষণ নরম প্রকৃতির, তাই এটি গয়না বানানোর জন্য উপযোগী নয়। একে শনাক্ত করার জন্য এর সাথে সিলভার বা কপার মিশ্রিত করে শক্ত করার জন্য আর কি সংকর ধাতু তৈরি করা হয়। ভারতবর্ষে সাধারণত 22 ক্যারেট গোল্ড গয়না ব্যবহার করা হয়। 22 ক্যারেট মানে 22 ভাগ বিশুদ্ধ গোল্ডের সাথে 2 ভাগ সিলভার বা কপার মিশ্রিত করা হয়। ঠিক আছে, মানে সোনার দোকানে যদি তোমরা সোনা কিনতে যাও তাহলে দু রকমের সোনা পাওয়া যায়, 24 ক্যারেট আর 22 ক্যারেট। কিন্তু 24 ক্যারেটটা দিয়ে, 24 ক্যারেট যে সোনাটা আছে সেটা দিয়ে গয়না তৈরি হয় না, কারণ ভেঙে যায়, সেটা শক্ত হয় না। সেই কারণে সেখানে কিছু অশুদ্ধি মিশানো হয়, সংকর ধাতু তৈরি করা হয় যাতে জিনিসটা শক্ত হয়। কি মেশানো হয়? সিলভার এবং কপার, সিলভার অথবা কপার, সিলভার অথবা কপার, তামা। ঠিক আছে, সিলভার অথবা তামা মেশানো হয়, সিলভার অথবা কপার মেশানো হয়। তো 22 ক্যারেট সোনা তৈরি হয়, তখন 22 ভাগ গোল্ড থাকে আর 2 ভাগ থাকে সিলভার অথবা কপার। ধাতু সংকরের একটি উপাদান পারদ হলে তাকে আমরা পারদ সংকর বা অ্যামালগাম বলা হয়। অ্যামালগাম কাকে বলে? এটা খুব থাকে অ্যামালগাম, কোনো সংকর ধাতুতে যদি পারদ থাকে তাকে সেটা অ্যামালগাম বলবো। ধাতু সংকরের তড়িৎ পরিবাহিতা গলনাঙ্ক বিশুদ্ধ ধাতুর চেয়ে কম হয়। এটা আরেকটা জিনিস পেয়ে গেলাম, ধাতু সঙ্গে সংকর, যেটা সংকর ধাতু তৈরি হলো যে কোনো ইস্পাত, সেটার তড়িৎ পরিবাহিতা এবং গলনাঙ্ক দুটোই বিশুদ্ধ ধাতুর থেকে কম হবে। ইস্পাত তো লোহার থেকে তার তড়িৎ পরিবাহিতা এবং গলনাঙ্ক দুটোই কম হবে। ঠিক আছে, সংকর ধাতু কম হবে। উদাহরণস্বরূপ কপার জিঙ্কের সংকর ধাতু হলো পিতল। এর খুব ইম্পর্টেন্ট উদাহরণগুলো। কপার জিঙ্ককে মিলিয়ে আমরা পিতল তৈরি করেছি। পিতল কিভাবে তৈরি হয়? কপার এবং জিঙ্ক, পিতল, কপার এবং জিঙ্ক মিলিয়ে তৈরি হয় পিতল। কপারের সঙ্গে টিন মিশিয়ে তৈরি হয় ব্রোঞ্জ। এরা তড়িতের সুপরিবাহী নয়, কিন্তু তড়িৎ বর্তনী তৈরি করার জন্য কপার ব্যবহার করা হয়। মানে কপারের সঙ্গে যদি জিঙ্ক মিশিয়ে দেয় সেটা পিতল হয়ে যায়, আর কপারের সঙ্গে যদি টিন মিশিয়ে দেয় সেটা ব্রোঞ্জ হয়ে যায়। এই যে লেড এবং টিন ধাতুর একটি ধাতু সংকর হলো রাং। ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট। লেড এবং টিন, লেড এবং টিন হচ্ছে সোল্ডার বা রাং বলা হয়। সোল্ডার, সোল্ডার, লেড এবং টিন, লেড এটা আর টিন হচ্ছে এইটা এসএন, পিবি এবং এসএন। ঠিক আছে, এই দুটো মিলে সোল্ডার হয়, যা নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয়। বৈদ্যুতিক তার জোড়া লাগানোর জন্য ঢালাইয়ের কাজে ব্যবহার করা, সোল্ডারিং করা হয়। তোমরা দেখেছো ঝালাইয়ের কাজ, যেটা বলে ঝালাই, ঝালাইয়ের কাজে কি হয়, জোড়া দেয় যখন লোহাগুলো, তখন সেখানে রাং ব্যবহার করা হয়। একটা জিনিস হচ্ছে রাং, সেটাকে ইংরেজিতে বলে সোল্ডার। ওকে, তো সোল্ডারটা কি দিয়ে তৈরি হয় না, লেড এবং টিন, এই দুটো সংকর ধাতু হলো সোল্ডার বা রাং। লেড এবং টিন, লেড এবং টিন। প্রাচীন ভারতে ধাতুবিদ্যার আশ্চর্য রূপ, দিল্লির কুতুব মিনারের নিকটবর্তী আয়রন স্তম্ভটি প্রায় 1600 বছরের পূর্বে শিল্পী এর মধ্যে পদ্ধতি উৎপন্ন করেছে, যা আয়রনের মোর্চা বেরা থেকে মোর্চে পড়ে না, এটাই বলা হয়েছে এখানে। ঠিক আছে, তো আমরা এই পর্যন্ত পড়লাম। আজকে এই চ্যাপ্টারটা এই পর্যন্ত শেষ হয়ে গেল। তোমরা এখানে দেখে নিতে পারো, শর্টকাটে সবকিছু দেওয়া আছে লাইন বাই লাইন। ওকে, তোমরা অবশ্যই বারবার পড়বে, অনেকগুলো রিয়াকশন আছে, জিনিসগুলো বারবার পড়ে আয়ত্ত করতে হবে। ঠিক আছে, আর প্রত্যেকটা উদাহরণ, প্রত্যেকটা রিয়াকশন অবশ্যই মনে রাখার চেষ্টা করো, যতটা পারো প্র্যাকটিসের মাধ্যমে অবশ্যই মনে রাখতে হবে। এক্সামে এক্সাম্পল তুলেই কোশ্চিন দেয় বেশি। ওকে, থ্যাংক ইউ।